এবার সার্জিস আলমের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা করেছে বিএনপি। না দেখেন, এটা কি ঠিক হলো? একজন সমন্বয়ক, এছাড়াও দ্বিতীয় স্বাধীনতার একজন অন্যতম মহানায়ক আমাদের সার্জিস আলম ভাইয়া, তার বিরুদ্ধে এভাবে মামলা করে দেওয়া হলো। তাও তারা এখন রানিং সরকারে থাকা অবস্থাতেই। তাহলে পরবর্তীতে পরিণতি কোন দিকে যেতে পারে সেটা অনেকটাই আন্দাজ করা যাচ্ছে। আর মাত্র 10 কোটি টাকা, এটা সার্জিস আলমের কাছে কোনো ব্যাপার হলো? আপনারা মনে হয় ভুলে গিয়েছেন যে সার্জিস আলমের দাদা একজন জমিদার ছিল এবং বর্তমানে সার্জিস আলম নিজেই একজন জমিদার। যদিও 1 বছর আগে তার মানিব্যাগে টাকা ছিল না, ধার দেনা করে তার চলতে হতো। তবে 5 আগস্টের পরবর্তী সময়ে তিনি তার দাদার রেখে যাওয়া গুপ্তধনের সন্ধান পেয়ে যায়। এরপর মাটি খুঁড়ে কয়েকটা স্বর্ণের বাক্স তিনি পেয়ে যায়। এরপর এখন তিনি নিজেই জমিদার। আচ্ছা, এদিকে আর যাচ্ছি না। তবে একটা বিষয় আমার মাথার মধ্যে 1 মাস যাবৎ ঘুরতেছে, আমি এটা ঠিক বুঝে উঠতে পারছি না। দেখেন, এই যে সার্জিস আলম আর হাসনাত আব্দুল্লাহ, বিশেষ করে এই দুজন সমন্বয়ক অথবা এনসিপির অন্যতম নেতা, এই দুজনকে কি আপনারা অন্তত এই 1 মাস যাবৎ কোথাও কেউ দেখেছেন? তাদেরকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, তবে কয়েক মাস আগের মতো না। তাদের চেহারা, বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই কেমন যেন গোপন গোপন মনে হয়। না, আমি বলতে যাচ্ছি তারা কেমন যেন ঝিমিয়ে গিয়েছে। মানে সেই আওয়াজ, সেই গর্জন, সেই চিল্লানো এখন দেখাই যায় না। দেশের মধ্যে এই কয়েক মাসে কত বড় বড় ঘটনা ঘটে গেল, অথচ কোনো বিষয় নিয়ে তারা কোনো আন্দোলন, কোনো দাবি, কোনো প্রতিবাদ তারা করতেছে না। এটার আসলে কি কারণ? এটাই কি কারণ যে লজ্জা? এতই লজ্জা যে জনগণের সামনে মুখ দেখাতেই পারছে না তারা। কারণ এত বড় বড় কথা বলে ফলাফল যদি এমন জিরো হয়, তাহলে কিভাবে মুখ দেখানো যায়? দেখেন, দেশের মধ্যে কি যে এক পরিস্থিতি, আমার মনে হয় সারা বিশ্বে কোনো দেশে এমন পরিস্থিতি নাই যা বাংলাদেশে চলতেছে। দেখেন, 1 বছর আগে বিপ্লব হয়েছে, কিন্তু সে বিপ্লবের এখন ছিটে ফোটাও নেই। শ্রীলঙ্কায় বিপ্লব হয়েছিল, তার পরবর্তীতেই সে দেশে দুর্নীতি গায়েব হয়ে গিয়েছিল। অথচ বাংলাদেশে বিপ্লবের 1 বছর হতে না হতেই বিপ্লবই গায়েব হয়ে গিয়েছে। তবে সার্জিস আলমরা কিছুটা লজ্জাবোধ করলেও আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, আপনারা স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছেন, যিনি পরিবেশ উপদেষ্টা, ওনার লজ্জা মনে হয় উধাও হয়ে গিয়েছে। উনি গতকাল বলতেছে সিলেটের সাদা পাথর লুটপাটের যে ঘটনা, সেটাকে কেন্দ্র করে তিনি বলতেছে, আমি উপদেষ্টা হয়েও ঠেকাতে পারলাম না। দেখেন, উনি কিভাবে এই কথাটা বলে দিতে পারলো? একটু লজ্জা করলো না? এমন একটা বিপ্লবী সরকার, উনি কিভাবে বলে দিলেন যে আমি পারলাম না? বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার চেয়ারগুলোর মধ্যে একটা চেয়ার ওনার। সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী সবকিছুই তাদের হাতে। আর সেই আইন শৃঙ্খলা বাহিনী সেখানে যদি সঠিকভাবে প্রয়োগ করত, তাহলে কি সেটা সম্ভব ছিল না? আমি জানি না উনি কি বুঝে কথাটা বলেছেন, তবে আমার ধারণা সেখানে যদি মাত্র 10 জন সেনাবাহিনী দেওয়া হতো এবং 2 থেকে 3 দিন তারা সেখানে টহল দিত, তাহলেই পুরো বিষয়টা স্বাভাবিক হয়ে যেত। আচ্ছা, 10 জনে হতো না, তাহলে 100 জন, 1000 জন, তাহলে তো হতো কিনা আপনারা বলেন দর্শক? তবে এনসিপির কোনো প্রোগ্রাম হলে সেখানে হাজার হাজার পুলিশ, হাজার হাজার সেনাবাহিনী নিযুক্ত করা হয়। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবশেষে উপদেষ্টাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, দয়া করে আপনারা পারলাম না, পারতেছি না, আমরা ব্যর্থ হয়েছি, একথা বলবেন না। একথা বলার কোনো সুযোগ নাই, কারণ একথা জনগণ মেনে নেবে না। তো দর্শক, আমার কথাগুলো সঠিক কিনা আপনারা বলবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।